আজকে আমরা তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায়ের লেসনটি আমরা শিখব। এখানে পৃষ্ঠা নাম্বার 30-এ আমরা আছি। আজকে আমরা এই চ্যাপ্টার থেকে শিখব মাটির বিভিন্ন উপাদান সম্পর্কে, বিভিন্ন ধরনের মাটির বৈশিষ্ট্য এবং কোন মাটি কোন ফসলের জন্য উপকারী। এখানে শুরুতে বলেছে মাটি সম্পর্কে যে আমরা মাটির উপর বসবাস করি। উদ্ভিদ মাটিতে জন্মায়, হাঁস, মুরগি, গরু, ছাগল এগুলো মাটির উপর বসবাস করে। মাটি হচ্ছে পৃথিবীর উপরিভাগের নরম আবরণ, অর্থাৎ পৃথিবীর যে উপরের যে স্তরগুলা রয়েছে, উপরে সর্বশেষ উপরিভাগে যে স্তরটি নরম আবরণটি সেটি হচ্ছে মাটি। তো মাটির উপাদান কি আমরা দেখি। মাটির উপাদান এখানে একটা পরীক্ষার কথা বলা হয়েছে, যেখানে নেওয়া হয়েছে একটা গ্লাসের মধ্যে বলা হয়েছে নিচে দেখানো গ্লাসের মধ্যে তোমার খাতায় একটি গ্লাসের চিত্র আঁকো। শ্রেণীকক্ষের বাইরে গিয়ে কিছু মাটি সংগ্রহ করার কথা বলা হয়েছে এবং এটি কাচের গ্লাসে সেই মাটিটা রেখে সেখানে পানি ঢালতে বলা হয়েছে। তুমি যদি এখানে গ্লাসের মধ্যে কিছু মাটি রেখে পানি ঢালো তাহলে দেখতে পারবে যে এখানে বলা হচ্ছে, দেখো এই পরীক্ষাটার নিচে বলা হচ্ছে আমরা যখন মাটিতে পানি ঢালি তখন সেখান থেকে বুদবুদ বের হয় এবং আমরা গ্লাসে মাটির বিভিন্ন উপাদান দেখতে পাই। মাটির বিভিন্ন উপাদান লেয়ারগুলা দেখবে যখন পানি দিবে মাটিতে, তখন এই লেয়ারগুলা আলাদা আলাদা হয়ে যাবে। তাহলে মাটির মধ্যে কি কি থাকে দেখো, যে নুড়ি পাথর, বালু, পলি, কাদা, পানি, বায়ু ইত্যাদি মিলে মাটি তৈরি হয়। এছাড়া উদ্ভিদ ও প্রাণীর মৃতদেহের পচা অংশ মাটিতে থাকে। তো মাটির মধ্যে তোমরা জানো যে বিভিন্ন ধরনের প্রাণী বা উদ্ভিদের মৃতদেহ থাকতে পারে, মরে পচে সেই অংশটা মাটির সাথে থাকে। এখানে এই যে অংশগুলা বলা হয়েছে, সর্বশেষ নিচে থাকবে বালি, তারপর পলি, তারপর কাদামাটি, তারপর পানি এবং সর্বশেষ হচ্ছে যে বললাম যে মৃত প্রাণী এবং উদ্ভিদের পচা অংশ, ভাসমান বস্তুগুলা উপরে ভেসে থাকে। এরপর বলেছে বিভিন্ন ধরনের মাটি। মাটি প্রধানত 3 ধরনের। একটি হলো এঁটেল মাটি, আরেকটি দোআঁশ মাটি এবং আরেকটি বেলে মাটি। তো আমরা দেখব যে এই মাটির গুলার এক এক ধরনের বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যটা মূলত এই ছকে দেখানো হয়েছে। এই ছকটাতে আমি একটু পরে আসি, কারণ এই ছকটা বুঝতে সুবিধা হবে যদি আমরা পরের যে অংশটা ব্যাখ্যা করা আছে সেটা আমরা একটু ঘুরে আসি। এই 3টা মাটি সম্পর্কে দেখো। এখানে পৃষ্ঠা যদি তোমরা 32 নম্বর পৃষ্ঠা খোলো তোমার পাঠ্যপুস্তকে, তাহলে দেখতে পারবা যে 3 ধরনের মাটির এখানে কথা বলা হয়েছে। আমরা আগে জেনে নেই 3 ধরনের মাটি সম্পর্কে, তারপরে আমরা ওই পরীক্ষাটিতে যাব, তাহলে এটা বোঝার জন্য সুবিধা হবে। এখানে বলছে যে মাটির রং, মাটিতে পানির পরিমাণ, মাটির কণার আকার এগুলো বিভিন্ন ধরনের হতে পারে। মাটিতে উপস্থিত বিভিন্ন উপাদানের ভিত্তিতে মাটির শ্রেণীবিন্যাস করা হয়। প্রধান 3 ধরনের মাটি হলো এঁটেল মাটি, বেলে মাটি এবং দোআঁশ মাটি। এখানে এঁটেল মাটি সম্পর্কে বলেছে। এঁটেল মাটির কি কি বৈশিষ্ট্য আছে? এঁটেল মাটি সাধারণত লালচে রঙের হয়। হ্যাঁ, এটা লালচে রঙের এবং এটা যদি যখন তুমি এটা হাতে ধরো তখন ভেজা অবস্থায় এটাকে আঠালো মনে হবে এবং শুকনো হলে এটাকে মসৃণ হয়ে যাবে। এটা 3 রকম যে মাটির কথা বলা হচ্ছে, এর মধ্যে এঁটেল মাটির কণা সবচেয়ে ছোট। ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে বেলে মাটি। বেলে মাটি সাধারণত হালকা বাদামি রঙের, যে দেখতে পাচ্ছ এখানে ছবি দেওয়া আছে, হালকা বাদামি থেকে হালকা ধূসর রঙের হয়। বেলে মাটির কণাগুলা এঁটেল এবং দোআঁশ মাটির চেয়ে বড়। এঁটেল এবং দোআঁশ মাটির চেয়ে এই বেলে মাটির কণাটা এঁটেল এবং দোআঁশ মাটির কণার চেয়ে বড় হয়। মাটির ধরনটা হচ্ছে এটা শুকনো এবং হাতে ধরলে দানার মতো লাগবে। বেলে মাটি থেকে বুঝতে পারছো যে এটা অনেকটা বালুময় বা বালুর মতো এটা হবে এটার ফিলটা। এই জন্য এটা বেলে মাটি। বালির পরিমাণ রয়েছে এখানে একটা অংশ, বড় অংশ বালির পরিমাণ, সো এটা বেলে মাটি। এরপর হচ্ছে দোআঁশ মাটি। 3 নাম্বার যেটা বলা হচ্ছে দোআঁশ মাটি। দোআঁশ মাটির রংটা দেখো এখানে তো কম্পারেটিভলি এটার মধ্যে রংটা কালো দেখা যাচ্ছে। হাতে ধরলে এটা নরম হবে এবং শুকনো, এবং এটা নরম এবং শুকনো অনুভব করা যায়। দোআঁশ মাটির কণাগুলো এটা বিভিন্ন ধরনের আকার আছে এবং দোআঁশ মাটিতে বালি, কাদা এবং হিউমাস থাকে। হিউমাসটা কি? হিউমাসটা হলো উদ্ভিদ ও প্রাণীর মৃত দেহ পচে এই হিউমাস তৈরি হয়। মাটির মধ্যে আমরা একটু আগে বলেছিলাম যে উদ্ভিদ এবং প্রাণীর মৃতদেহ থাকতে পারে, তো যেটা পচে যে অংশটি তৈরি হয় সেটাকে বলি আমরা হিউমাস। তাহলে এই যে দোআঁশ মাটিতে বালি, কাদা এবং হিউমাস থাকে। আমরা পরবর্তীতে আসব
যে যে দোআঁশ মাটিটা আসলে বিভিন্ন ধরনের আমাদের যে ফসলগুলো হয় দোআঁশ মাটিতে এটা ভালো হয়। তো এই জিনিসগুলো এখানে একটা বলা হলো যে ৩ ধরনের আহ, মাটির কথা। তো এর আগে আমি যে একটু পরীক্ষার কথা বলছিলাম, দেখো এখানে ৩ ধরনের মাটি, এখানে যে ছবিগুলা তোমরা দেখতে পাচ্ছ মূলত এই যে লাল, যেটা এঁটেল মাটির একটা ছবি দেখতে পাচ্ছ, এখানে এই বেলে মাটি, এবং এই যে কালো রঙের যেটা দেখতে পাচ্ছ সেটা এই দোআঁশ মাটি। তো আমরা ইতিমধ্যে তোমাদের ধারণা দিয়েছে, এখানে একটা ছকের মধ্যে এই যে এগুলার হাতে ধরলে কি অনুভূতি হয়, মাটির রংটা কি, উপাদান সময়ের আকার কি, এবং অন্যান্য যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো এটা ছকের মাধ্যমে তোমরা এখানে দেখিয়ে দিবে। এবং ফসল, তো ফসল ফলানোর জন্য এঁটেল মাটি, বেলে মাটি এবং দোআঁশ মাটির মধ্যে কি কি ভিন্নতা আছে সেটা আমরা দেখব। ফসল ফলানোর জন্য পানি খুবই উপযোগী। উদ্ভিদ মাটিতে জন্মে এবং মাটি থেকে পানি গ্রহণ করে। কোন মাটিতে ফসলি উদ্ভিদ ভালো জন্মাবে? আসো আমরা দেখি। এখানে একটা পরীক্ষার কথা বলা হয়েছে। এইটার পরীক্ষাটাতে আমি একটু পরে আসছি। এখানে যে বিবরণটা রয়েছে, অর্থাৎ এঁটেল মাটি এবং বেলে মাটি এবং দোআঁশ মাটি, এটা যে পানি ধারণ ক্ষমতা, সেটার উপরে ভিত্তি করে এখানে একটা বিবরণ দেওয়া হয়েছে। আমরা এটাকে প্রথমে জেনে নিই, তারপরে আমরা পরীক্ষাটিতে চলে যাব। এখানে যদি এঁটেল মাটি সম্পর্কে বলা হয়েছে, এটা এঁটেল মাটির কণাগুলো সবচেয়ে ছোট, যেটা আমি বলেছি, এবং ঘন হয়, তাই এই পানির ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি, অর্থাৎ পানি ধরে রাখতে পারে এই মাটিটা সবচেয়ে বেশি। এই মাটি থেকে পানি সহজে বের হয়ে যেতে পারে না। মাটির নানা উপাদান পানির সঙ্গে মিশে মাটিতে অবস্থান করে। মাটির যে বিভিন্ন উপাদানগুলো আছে, আমরা বলেছি একটু আগে, হ্যাঁ, সেই উপাদানগুলো কি করে মাটিতে থাকতে পারে, অর্থাৎ এটা সহজে বের হয়ে যায় না। এই মাটিতে উদ্ভিদের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় উপাদান থাকে। এঁটেল মাটিতে সিম এবং কাঁঠাল ভালো জন্মে। এঁটেল মাটিতে মনে রাখতে হবে সিম এবং কাঁঠাল, এগুলা খুব ভালো জন্মে। এবার আসি বেলে মাটিতে। বেলে মাটির কণাগুলো ৩ রকমের মধ্যে যে মাটির কথা বলা হয়েছে সবচেয়ে বড়। বেলে মাটির কণাগুলা সবচেয়ে বড়। তাহলে বড় হলে কি হবে? কণার ফাঁক দিয়ে পানি খুব তাড়াতাড়ি নিচে চলে যায়। পানির সঙ্গে এই যে পানি চলে যাচ্ছে, তাহলে পানির সঙ্গে মাটির যে প্রয়োজনীয় উপাদান আছে সেগুলোও কি হয়? বের হয়ে যায়। এ কারণে বেলে মাটিতে সব ফসল ভালো হয় না। এ মাটিতে তরমুজ, চীনাবাদাম, ফুটি, ক্ষীরা, শসা ইত্যাদি ভালো জন্মে। এখানে দেখো ছবি দেওয়া আছে, তরমুজ, চীনাবাদাম, শসা, এগুলোর ছবি সুন্দরভাবে দেওয়া আছে। হুম তো এই হলো বেলে মাটি। এবং সর্বশেষ দোআঁশ মাটি। দোআঁশ মাটিতে বালু, কাদা এবং হিউমাস বেশি থাকে। হ্যাঁ, বালু, কাদা এবং হিউমাস। হিউমাসটা কি? হিউমাস তো বলেছি যে উদ্ভিদ ও প্রাণীর মচা, মৃত প্রাণীর মৃতদেহ যেটা মাটিতে মিশে থাকে সেটাকে হিউমাস বলে। বালু, কাদা এবং হিউমাস, এই ৩টা জিনিস এই দোআঁশ মাটিতে থাকে। বালু এবং কাদা থাকার কারণে এই মাটি পানি এবং মাটির অন্যান্য উপাদান ধরে রাখতে পারে, কিন্তু পানি জমে জমে থাকে না। এই যে মাটির উপাদানগুলো কি করে এটা ধরে রাখতে পারে, এবং এই বালু কাদা থাকার কারণে। আহ, এই এই তাহলে আমরা দেখছি যে দোআঁশ মাটি আহ, সাধারণত আমাদের যে ধান, গম, ভুট্টা, যব, পাট, আখ ইত্যাদি এই মাটিতে ভালো হয়। বাংলাদেশের বেশিরভাগ এলাকা দোআঁশ মাটি দিয়ে গঠিত। ঠিক আছে, বেশিরভাগ জায়গাতে আমাদের এই দোআঁশ মাটিতে দেখতে পাওয়া যায়, এবং সকল ফসল, বেশিরভাগ ফসলই এই দোআঁশ মাটিতে হয়ে থাকে। তাহলে কেন ভালো হয় দোআঁশ মাটিতে? একটা বলছে যে এটার মধ্যে ওই যে হিউমাস বললাম, বালু কাদা হিউমাস মিশে থাকে, এটা একটা কারণ। আর হচ্ছে বালু কাদা থাকার কারণে মাটি পানি এবং অন্যান্য উপাদান ধরে রাখতে পারছে। মাটির যে গুণগত যে বিভিন্ন উপাদান রয়েছে সেই উপাদানগুলো থাকে, যা বিভিন্ন আমরা যে ফসল ফলাই সেগুলোর জন্য খুবই প্রয়োজনীয়। এই জন্য দোআঁশ মাটিতে ভালো ফসল হয়। ঠিক আছে? আচ্ছা, তো আমাদের একটা বিষয় ছেড়ে এসেছিলাম, এখানে আগের যেই একটা দেওয়া আছে, এখানে মাটি ধরে রাখার ক্ষমতা, এটার একটা পরীক্ষা এখানে দেওয়া হয়েছে। হ্যাঁ, কি করতে হবে? এঁটেল মাটি, বেলে মাটি এবং দোআঁশ মাটি সংগ্রহ করতে বলেছে, এবং এই ছকের মতো একটা ছক, এখানে একটা ছক দেওয়া হয়েছে। হ্যাঁ, কম তাড়াতাড়ি পানি পাত্রে পড়ছে কোনটা, কোন মাটিটা পড়ছে, আর পাত্রে জমা পানির পরিমাণ। হ্যাঁ, এটা পরীক্ষা যখন করবে তখন সেটা আমাদের যে যে জিনিসটি পাবে তুমি সেখানে এই ছকের মধ্যে উল্লেখ করবে। শিক্ষকের সাহায্য নিতে বলছে। পেট বোতল কেটে 3টি ফানেল বানাতে হবে। এখানে এই যে এরকম ফানেল বানিয়েছে, দেখেন চিত্রের মতো। একই পরিমাণে 3 রকমের মাটি 3টি ফানেলে রাখো, এবং জগ থেকে একই পরিমাণের পানি 3টি ফানেলে ধীরে ধীরে ঢালতে বলেছে। হ্যাঁ, যে মাটি রাখা হয়েছে, 3 রকমের মাটি দেখা যাচ্ছে। হ্যাঁ,
তিন রকমের মাটি, যেমন আমরা বলছি এঁটেল মাটি, বেলে মাটি, দোআঁশ মাটি। তিন ধরনের মাটি তিনটা ফানেলের মধ্যে রেখে উপর থেকে, এই যে দেখো উপর থেকে পানি ঢালছে। পানি ঢাললে কোন ফানেলের পানি তাড়াতাড়ি পড়ছে, হ্যাঁ, কোন ফানেলের পানি তাড়াতাড়ি পড়ছে, কোন পাত্রে বেশি পানির পরিমাণ জমা হয়েছে সেগুলো লক্ষ্য করতে হবে এবং এই ছকের মধ্যে এটা লিপিবদ্ধ করতে হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে আমি যদি বলি যে এই যে এঁটেল মাটি, বেলে মাটি এবং দোআঁশ মাটি, এখানে কোন মাটি বেশি পানি ধরে রাখতে পারে? এই যে এঁটেল মাটিটা বেশি পানি ধরে রাখতে পারে। কেন? এর কণাগুলো খুব ছোট এবং ঘন। ঠিক আছে? বেলে মাটি, এটা হচ্ছে যে এটা বেলে মাটির এটা কণাগুলা কি হবে? সবচেয়ে বড়, যার ফলে পানি কি হয়? খুব তাড়াতাড়ি এটা পাস হয়ে যায়। হ্যাঁ, আর দোআঁশ মাটিটাতে কি হয়? এই যে সব রকমের বালু, কাদামাটি, হিউমাস থাকে, অন্যান্য উপাদান এগুলো ধরে রাখতে পারে, পানি জমে থাকে না এই ক্ষেত্রেও। হ্যাঁ, এটা মাঝামাঝি, দোআঁশটা হচ্ছে এঁটেল এবং বেলে মাটির মাঝামাঝি এই দোআঁশের অবস্থা। আমরা আজকে মাটি চ্যাপ্টারটি পড়লাম। তো এখন আমরা এইখানে যে অনুশীলনী রয়েছে এবং আমরা কি জানতে পারলাম, শিখতে পারলাম, তা আমরা এই অনুশীলনী এটাকে আমরা সলভ করব। এখানে আলভিনা দেখো, এখানে শূন্যস্থান পূরণ 1 নম্বরে রয়েছে, তাই না? তাহলে প্রথমটা বলো তুমি। মাটি 3 ভাগে ভাগ করা যায়: এঁটেল মাটি, বেলে মাটি এবং দোআঁশ মাটি। আচ্ছা, এখানে শূন্যস্থানে হবে দোআঁশ মাটি। ঠিক আছে, 2 নম্বরে কি আছে? যে মাটির কণা সবচেয়ে বড় তা হলো, কোন মাটির কণা সবচেয়ে বড়? বেলে মাটি। বেলে মাটি, রাইট। বেলে মাটির কণা সবচেয়ে বড়। সবচেয়ে ছোট কণা কোনটা? সবচেয়ে ছোট কণা কোন মাটি? এঁটেল মাটি, রাইট। এরপরে দোআঁশ মাটির কণা হচ্ছে, বলেছিলাম, এঁটেল মাটি এবং বেলে মাটির কি? মাঝামাঝি। ঠিক আছে, এটা মনে রেখো। তারপরে 3 নম্বরে আছে, যে মাটিতে বালু, কাদা এবং হিউমাস থাকে তাকে দোআঁশ মাটি বলে। তাকে দোআঁশ মাটি বলে। আলবিনা, তুমি কি হিউমাস কি এটা জানো? হিউমাসটা কি ছিল? পশু ও জীবের, মানে উদ্ভিদ এবং প্রাণীর পচা অংশ, মৃতদেহর পচা অংশ বা পচা অংশ যেটা, সেটাকে মাটির মধ্যে যেটা মিশে থাকে সেটাকে কি বলে? হিউমাস বলে। হ্যাঁ, গুড। তারপরে 2 নম্বরে কি? আমাদের সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। ঠিক আছে, তাহলে কোনটা হবে? দেখো 1 নম্বর প্রশ্ন কি ছিল? শিম এবং কাঁঠাল কোন মাটিতে ভালো জন্মায়? কোন মাটিতে শিম এবং কাঁঠাল ভালো জন্মায়? এঁটেল মাটি। এঁটেল মাটিতে, রাইট। এঁটেল মাটিতে শিম এবং কাঁঠাল ভালো জন্মায়, আমরা পড়েছিলাম। তারপরে কি আছে? তরমুজ ও চীনাবাদাম কোন মাটিতে ভালো জন্মায়? কোন মাটিতে ভালো জন্মে তরমুজ এবং চীনাবাদাম? বেলে মাটি। বেলে মাটিতে। বেলে মাটিতে সব ফসল হয় না, কিছু কিছু ফসল হয়, তাই না? কারণ বেলে মাটি ফসলের জন্য খুব একটা বেশি উপযোগী না। তবে কি কি আমরা শিখেছিলাম? তরমুজ, চীনাবাদাম, ফুটি, ক্ষীরা, শসা, এগুলা কিন্তু বেলে মাটিতে কি হয়? ভালো হয়। ঠিক আছে, বেলে মাটিতেও জানো যে বেলে মানে বালি কণার মতো, হ্যাঁ, এটা বেলে মাটি। তো এখানে বলছে তরমুজ আর চীনাবাদাম, তাই না? তরমুজ, চীনাবাদাম আমাদের এই বেলে মাটিতে ভালো হয়, তাই। আচ্ছা, আমরা 3 নম্বর প্রশ্নে আসি। 3 নম্বর প্রশ্নটি কি ছিল? পড়ো এখানে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। দোআঁশ মাটিতে ফসল ভালো জন্মায় কেন? দোআঁশ মাটিতে বালু, কাদার সাথে হিউমাস মিশে থাকে। এই হিউমাস ফসলের জন্য ভালো। আরেকটি কারণ আছে, বলো তো, সে কারণটা কি? মাটির যে উপাদান, গুরুত্বপূর্ণ উপাদান, সেটা এটা পানি যখন আসে সেটা চলে যায় না, সেটা কি করে? ধরে রাখতে পারে। হ্যাঁ, এই 2টা কারণে মূলত দোআঁশ মাটিতে ফসল ভালো জন্মায়। এরপরে কি আছে দেখো তো? বেলে মাটির বৈশিষ্ট্যগুলো কি? বেলে মাটির বৈশিষ্ট্যগুলো কি? 2 নম্বর। বেলে মাটির কয়েকটা বৈশিষ্ট্য বলতে পারো তুমি আমাকে? বলো তো বেলে মাটির কয়েকটা বৈশিষ্ট্য। বেলে মাটির রং হালকা বাদামি থেকে হালকা ধূসর। গুড। এরপরে বেলে মাটির কণাগুলো দোআঁশ ও এঁটেল মাটির কণার চেয়ে বড়। গুড, ভেরি গুড। হ্যাঁ, এই 2টা। আর এছাড়া আর কিছু জানো তুমি বেলের বৈশিষ্ট্য? আরো কিছু? মাটি শুকনো এবং হাতে ধরলে দানাময় লাগে। রাইট। বেলে মাটি হাতে ধরলে এটা
হ্যাঁ দানাময় লাগে তাই না, আর হচ্ছে যে পানি কি করে, এটা কোনার ফাঁক দিয়ে পানি খুব কোনার তাড়াতাড়ি ফাঁক দিয়ে চলে পানি যায় খুব তাই না, তাড়াতাড়ি বেলে চলে মাটির ফাঁক দিয়ে তাড়াতাড়ি চলে যায়। আর কি কি ধরনের এখানে ফসল ভালো হয়, হ্যাঁ তরমুজ, চীনাবাদাম, হ্যাঁ ফুটি, ক্ষীরা, শসা, এগুলো ভালো জন্মে আমরা জানি। হ্যাঁ এগুলো হচ্ছে বৈশিষ্ট্য, হ্যাঁ বেলে মাটির বৈশিষ্ট্য। তারপর 3 নম্বর প্রশ্ন ছিল দোআঁশ মাটি এবং এঁটেল মাটির মধ্যে দুইটি পার্থক্য লেখো। দুইটি পার্থক্য বলতে পারো দোআঁশ মাটি এবং এঁটেল মাটির মধ্যে? দোআঁশ এবং এঁটেল, হ্যাঁ এই দুইটার মধ্যে পার্থক্য বলো তো। দোআঁশ মাটির রং কালো, এঁটেল মাটির রং সাধারণত লালচে হয়। দোআঁশ মাটি এটা অনুভবটা কিরকম হয়, এটা হাতে ধরলে নরম এবং শুকনা অনুভব হয়। এঁটেল মাটি হাতে ধরলে ভেজা অবস্থায় আঠালো মনে হয়, যদিও শুকনো অবস্থায় সেটা কি মসৃণ। আচ্ছা গুড। এছাড়াও আরো কিছু গুরুত্বপূর্ণ কিছু পার্থক্য আমরা বলতে পারি, যেমন দোআঁশ মাটিতে কি থাকে, একটা উপাদান থাকে, সেটার নাম কি? হ্যাঁ গুরুত্বপূর্ণ একটা উপাদান হিউমাস। হ্যাঁ কিন্তু এঁটেল মাটিতে কি ওটা থাকে না, এঁটেল মাটিতে ওই উপাদানটা কি হয় না, ওখানে থাকে না তাই না। আরেকটা দাঁড়ান আমি বলি ছাড়ো এটা। আচ্ছা আর কণা হচ্ছে এঁটেল মাটির সবচেয়ে ছোট, দোআঁশ মাটিতে কি কণা কি কণাটা মাঝারি হয়। হ্যাঁ এঁটেল মাটির চেয়ে বড় হয় অবশ্যই দোআঁশ মাটিতে কণার আকার, ঠিক আছে। তাহলে এঁটেল মাটির কণাটা সবচেয়ে ছোট। এছাড়াও আমি যদি পানি শোষণ ক্ষমতার দিকে চিন্তা করি, হ্যাঁ তাহলে এঁটেল মাটি কি পানি ধারণ ক্ষমতা কি সবচেয়ে বেশি আমরা জানি তাই না, এই যে ছোট কণা তাই না, ছোট কণা থাকে বলে পানি ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি। অন্যদিকে দোআঁশ মাটি কি, দোআঁশ মাটির পানি ধারণ ক্ষমতা মানে এঁটেল মাটির মতো না। হ্যাঁ এটা অন্যান্য মাটির উপাদান ধরে রাখতে পারে, এটা আমরা জেনেছি তাই না। এখানে 4 নম্বর প্রশ্নে আছে বাম পাশের শব্দের সঙ্গে ডান পাশের শব্দের মিল করো। আচ্ছা বলো। এঁটেল মাটি কাঁঠাল, গুড। বেলে মাটি তরমুজ, হ্যাঁ। দোআঁশ মাটি ধান, গুড। উদ্ভিদ ও প্রাণীর মরা পচা অংশ হিউমাস, গুড। তাহলে আমরা আজকে মাটি অধ্যায়টা শেষ করলাম, ঠিক আছে।